Hello everyone, Assalamu alaikum. This is Tariq Hassan and welcome to our full video course on IELTS. বাংলাদেশে আমরা প্রথম বইয়ের সঙ্গে ভিডিও লেকচার কম্বাইন করে দিচ্ছি একটি ফুল অনলাইন কোর্স। এই বইগুলো আমরা কভার করেছি আমাদের এই কোর্সে, অনলাইন কোর্সে। আমি আবার বলছি, বইয়ের সঙ্গে ভিডিও লেকচার কম্বাইন করে আমরাই প্রথমবারের মতো বাংলাদেশে একটা ফুল অনলাইন প্রোগ্রাম দিচ্ছি। এটা হচ্ছে গ্রামারের জন্য এই বইটা কভার করা হয়েছে। আমাদের কো-ফাউন্ডার ইরশাদ ম্যাডামের লেখা এই বইটা। আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকিংয়ের জন্য এই বইটা কভার করা হয়েছে। এই বইটা ওয়ান্স এগেন আমার এবং ম্যাডামের লেখা, দুজনের সমন্বয়ে বইগুলো লেখা হয়েছে। এই বইটা বাংলাদেশে এখন সবচেয়ে পপুলার, দ্য মোস্ট পপুলার বুক ইন আইএলস ফর শিওর, এটা বলা যায় স্পিকিং বইটা। এখানে আসলে ক্যামব্রিজের 4টা বইয়ের টোটাল 16টা টেস্ট সলভ করা হয়েছে। অন টপ এখানে প্রায় মোর দ্যান 500 ভোক্যাবস আছে, যে ভোক্যাবগুলো আইএলস ক্যান্ডিডেটসদের জন্য মোর দ্যান ম্যান্ডেটরি আমি বলবো। এরপর লিসনিংয়ের জন্য করা হয়েছে এই বইটা। বাই দ্য ওয়ে, আমাদের বইগুলো কিন্তু লক্ষ্য করুন সিক্রেটস টু ব্যান্ড ইট ইন লিসনিং, রিডিং, রাইটিং, বাট স্টুডেন্টদের মাঝে বইগুলো সিক্রেট বই নামে পরিচিত, উইচ ইজ কাইন্ড অফ সুইট। রিডিংয়ের জন্য এটা সিক্রেটস টু ব্যান্ড ইট ইন রিডিং, এবং ফাইনালি রাইটিংয়ের জন্য করা হয়েছে হোয়ার ইজ দ্য রাইটিং বুক, মে আই হ্যাভ দ্য রাইটিং বুক প্লিজ, দ্যাট ওয়ান ওভার দেয়ার। রাইটিংয়ের জন্য হচ্ছে দিস ওয়ান, রাইটিং বুক, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি রাইটিং বই থেকে করব। আজকে আমরা করব ক্লাস 10। ক্লাস 10-এর বিষয়বস্তুটা চলুন একটু দেখে নিই। ক্লাস 10 হচ্ছে আমাদের টপিক হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং আওয়ার থটস বিফোর রাইটিং দি এসে। এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। কেন এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট বলি, সেটা হচ্ছে যে পরিকল্পনাটা যদি ভালো না হয়, আপনি যত ভালোই লেখার স্কিল থাকুক না কেন, আপনি ভালো লিখতে পারবেন না। এটা আমরা অনেকেই স্বীকার করি না। আমরা কপি পাওয়া মাত্র, মানে কোয়েশ্চেন পেপার পাওয়া মাত্র লিখতে শুরু করি। ইটস এ সুইসাইডাল অ্যাটেম্প বলা যায় এক কথায়। ডোন্ট ডু ইট, নো ম্যাটার হাউ ওয়েল ইউ রাইট। আপনাকে পরিকল্পনা করতে হবে। আর যারা একটু দুর্বল আছেন তাদের জন্য তো এটা মোর দ্যান ম্যান্ডেটরি, তাকে করে নিতেই হবে। তো আজকে আমার কাজ হলো এই ক্লাসে আপনাদেরকে বোঝানো, একেবারে আপনাদের মগজে আমি সেট করে দিব প্ল্যানিং বিষয়টা কী এবং প্ল্যানিংটা কীভাবে করবেন। আমি হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দিব। তো এই বইটা যাদের কাছে আছে ওয়ান্ডারফুল, খুবই ভালো। আর এই লেকচারটাকে সমন্বয় করে আমার সঙ্গে পুরোটা বিষয় অ্যাবজর্ভ করুন, ঠিক আছে? শুধু শিখবেনই না, আপনি পুরোটা বিষয় অ্যাবজর্ভ করে ফেলবেন। তাহলে চলুন আমরা দেখি যে আমাদের কাজটা কি। নাম থেকেই বুঝতে পারছি যে আমরা, মানে ক্লাসের নাম থেকেই বুঝতে পারছি আমাদেরকে প্ল্যানিং এবং অর্গানাইজিং নিয়ে কাজ করতে হচ্ছে। প্ল্যানিং, পরিকল্পনা, অর্গানাইজিং মানে মিন করছে গুছিয়ে নিয়ে আসে সব কিছুকে। অর্থাৎ আইএলস এসেটা লেখার ক্ষেত্রে আমাদের থটকে আগে কী করতে হবে, আগে গুছিয়ে নিতে হবে। ওয়েল, প্রশ্ন হতে পারে, প্রথম প্রশ্নটা হচ্ছে আইএলস ক্যান্ডিডেটসদের প্রথম প্রশ্ন, প্ল্যানিং করার জন্য আমরা কতটুকু সময় বাজেট করব? আচ্ছা, এসের জন্য 5 থেকে 10 মিনিট, আবার টাস্ক 1-এর জন্য ম্যাক্সিমাম 5 মিনিট। টাস্ক 1-এর জন্য খুব বেশি সময় লাগে না, বাট এসের জন্য আপনি 10 মিনিট পর্যন্ত প্ল্যান করতে পারেন। অনেকেই প্রশ্ন করবেন 10 মিনিটস ইজন্ট ইট টু লং, আমি তাহলে লিখবো কখন? ওয়েল, আপনার পরিকল্পনা যদি ভালো হয়, আপনার এসেটা লিখতে কিন্তু সময় লাগে না। আশা করি আপনারা আমার সঙ্গে এই ব্যাপারে একমত পোষণ করবেন। এসে লিখতে বড়জোর হলে আপনার 20 মিনিট লাগবে যদি পরিকল্পনাটা ভালো থাকে। তাহলে আমরা 10 মিনিট পর্যন্ত টাইম বাজেট করব শুধু প্ল্যান করার জন্য। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আমি আমার পরিকল্পনাটা কোথায় লিখব? আমি কি অন্য একটা সাদা কাগজে লিখব, না কিভাবে লিখব? ওয়েল, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, লক্ষ্য করুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে রাইটিং টাস্ক 2। এই পৃষ্ঠাতে রাইটিং টাস্ক 2 কোয়েশ্চেনটা আছে এই পৃষ্ঠাতে। এইটুকু হলো প্রশ্ন অংশ, আর বাকিটুকু হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। এই ব্ল্যাঙ্ক স্পেসে আপনি পরিকল্পনার কাজটা করবেন। আপনি এখানে কি লিখছেন না লিখছেন, আইএলস সেটা নিয়ে বদার করবে না। তাহলে আপনি এই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যেই, কোয়েশ্চেন পেপারের এই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যেই আপনি আপনার পরিকল্পনাটা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে পরিকল্পনা করব? আপনি ওই ব্ল্যাঙ্ক স্পেসে, একটু আগে যেটা দেখালাম আমি, এই ব্ল্যাঙ্ক স্পেসটুকুর মধ্যে এই টার্মগুলো 2 বার করে লিখবেন। ছোট ছোট করে লিখুন। আর টাইম সেভ করার জন্য প্রয়োজন এই টার্মগুলোকে আপনি একটু শর্ট করে লিখলেও হবে, কারণ এটা আপনি বুঝতে পারলেই হলো। তাহলে টার্মগুলো কি, চলুন একটু বুঝে নেই। আপনি ওই ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে বডি 1 কথাটা না লিখলেও হবে। আপনি বুঝতেই পারছেন যে এই প্রথম অংশটা বডি 1-এর জন্য, পরের অংশটা বডি 2-এর জন্য। একই টার্মগুলো একই। এখানে একটু একটা বিষয় বলে রাখা ভালো, যে আমি এই যে মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এক্সট্রা আইডিয়া, এই টার্মগুলো কোত্থেকে পাচ্ছি? এই টার্মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ক্লাস 4, 5 এবং 6, অর্থাৎ 4টা 5টা ক্লাসে শুধু এই টার্মগুলো নিয়েই কথা হয়েছে। বিশেষ করে যারা আপনারা
বডি কীভাবে লিখতে হবে সেটা দেখেছেন, যে ক্লাসটা দেখেছেন সেখানে কিন্তু আমি এগুলো নিয়ে একদম হাতে কলমে ডিটেলস আলোচনা করেছি, চুলচেরা বিশ্লেষণ করেছে। সো এখানে আমি এই জন্য এই বিষয়গুলো, এই টার্মগুলো এখানে ব্যাখ্যা করব না, শুধু আমি আপনাদেরকে বলে যাব কীভাবে পরিকল্পনাটা করতে হবে। ওয়েল, তাহলে মেইন আইডিয়া, এরপর লিখবেন এক্সপ্লেনেশন। এখানে শর্ট করে লিখে ফেলুন ইএক্সপি লিখলেও হবে, এক্সাম্পল ইএক্সএম লিখলেও হবে, আপনি বুঝতে পারলেই হলো। এরপর হচ্ছে একটা এক্সট্রা আইডিয়া, আপনি হয়তো ইএ লিখলেও হবে, 2বার করে লিখে ফেলুন, কাজটা 2বার করুন। আচ্ছা, ধরা যাক আমরা কোয়েশ্চেন পেপার হাতে পেয়েছি, টাস্ক 1টা লেখা শেষ হয়েছে, টাস্ক 1টা শুরু করছি। টাস্ক 1-এর প্রশ্নটা আমি পড়লাম, পড়ে আমি কি করলাম, ওই প্রশ্নের ব্ল্যাঙ্ক স্পেস আগে এই টার্মগুলো 2বার লিখে ফেললাম। লিখে ফেলে এখন আমি যেটা করব, এই প্রশ্ন অনুযায়ী আমি আমার প্ল্যানিংটা করে ফেলবো। তাহলে চলুন আমরা আগে একটা প্রশ্ন নিয়ে নিই, যাতে করে আমাদের এই কাজটা করা সহজ হয়ে যায় এবং বোঝাপড়াটাও আমাদের সহজ হয়। তাহলে আমাদের হাতে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ইন সাম সোসাইটিজ, খুব ভালো করে পড়বেন, ইন সাম সোসাইটিজ দ্য নাম্বার অফ ক্রাইমস কমিটেড বাই টিনেজার্স ইজ গ্রোয়িং. Some people think that regardless of age, teenagers who commit major crimes should receive adult punishment. To what extent do you agree or disagree? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমি একটা কথা আবার খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, এটা মনে হয় আমি এর আগেও বিভিন্ন ক্লাসে বলেছি। টাস্ক 1 যখন, টাস্ক 2 যখন লিখবেন, এসেটা যখন লিখবেন, আপনাকে প্রশ্নটা কম করে হলো 3 থেকে 4 বার পড়তে হবে। মনে রাখবেন, আপনি একবার পড়েই লেখা শুরু করবেন না। কেন করবেন না? কারণ এতে করে এমন হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা কিছু মিস করে গেছেন এবং আপনি প্রশ্নটা বুঝেছেন ভুল, আপনি বোঝাপড়ায় ভুল হয়ে গেছে, যার ফলে আপনি পুরোটা লেখাই কী হয়ে যাবে, অফ টপিকে চলে যাবে, বা ভুল একটা ধারণার উপর লিখবেন, অর্থাৎ পুরোটা লেখাই ভিন্ন হয়ে গেল যেটা হবার কথা ছিল, যার ফলে আপনি কিন্তু এখানে সিগনিফিকেন্টলি মার্ক লুজ করবেন। যতই ভালো লিখেন না কেন, দেখা যাবে ব্যান্ড 4 এসেছে বা 5 পেয়েছেন। আশা করি এখন বুঝতে পেরেছেন যে কেন আপনাকে 3 থেকে 4 বার আমি পড়তে বলছি কোয়েশ্চেনটা, এবং চেষ্টা করবেন যে কোয়েশ্চেনটা পড়ে এমনভাবেই পড়বেন যে এর থিমটা যাতে আপনার মাথায় থাকে, যে প্রশ্নটা কী নিয়ে বলা হচ্ছে, আপনার যাতে বারবার প্রশ্নটা দেখার প্রয়োজন না পড়ে। এবং প্রশ্নটা পড়ার সময় অবশ্যই আমি আরেকটা বিষয় রেকমেন্ড করব, সেটা হচ্ছে এখানে যে কি এরিয়াসগুলো আছে একটা কোয়েশ্চেনে, সেটা আপনি আন্ডারলাইন করে ফেলবেন। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা হচ্ছে ডিবেট অংশ। লক্ষ্য করুন, এই কোয়েশ্চেনে কিন্তু এটা ডিবেট অংশ না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে যে এখন কিছু সোসাইটিতে কি হচ্ছে, টিনেজার্সদের দ্বারা যে ক্রাইমের সংখ্যা সেটা বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে। এরপর ডিবেটের কথা বলা হচ্ছে, এই অংশটা হলো ডিবেট, মানে যে অংশের উপর আপনি লিখবেন। ডিবেটে বলা হচ্ছে যে এই জন্য সাম পিপল তারা ভাবে বা তারা আর্গিউ করছে যে তাদের এইজের ব্যাপারটা বিবেচনায় না নিয়ে, রিগার্ডলেস মানে কি, তাদের এইজের ব্যাপারটা রিগার্ড করা যাবে না, বিবেচনায় নেওয়ার দরকার নেই। তাদেরকে আসলে কি করতে হবে, যারা সিরিয়াস ক্রাইম করে তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দিতে হবে। কারণ আমরা জানি সাধারণত, আমরা সাধারণত জানি যে যারা টিনেজার যারা আছে, তারা যদি কখনো ক্রাইম করে তাদেরকে কিন্তু ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় না, অর্থাৎ তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট, লক্ষ্য করুন, তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া হয় না, রেদার তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়, বা কারেকশন সেন্টারও এরকমও বলা হয় বিভিন্ন কান্ট্রিতে। ঠিক আছে, যে তাদেরকে ওই সেন্টারগুলোতে পাঠানো হয়, কিন্তু তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন আমাদেরকে বলছে যে দেখো, যে সমস্ত টিনেজার্সরা সিরিয়াস ক্রাইম করছে তাদের এইজটা বিবেচনায় না নিয়ে নেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে অ্যাডাল্ট পানিশমেন্ট। এর সঙ্গে কি তুমি একমত নাকি দ্বিমত? আচ্ছা, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি? এই টু হোয়াট এক্সটেন্ট এই শব্দটা একটু ব্যাখ্যা করা দরকার। টু হোয়াট এক্সটেন্ট মানে মিন করছে, আপনি কি এই স্টেটমেন্টের সঙ্গে পুরোপুরি অ্যাগ্রি করতে চান বা অ্যাগ্রি করেন, নাকি পুরোপুরি ডিসঅ্যাগ্রি করেন, নাকি আপনি মাঝামাঝি থাকতে চান, অর্থাৎ আমি অ্যাগ্রিও করছি, অর্থাৎ পার্শিয়াল অ্যাগ্রিমেন্ট যেটাকে বলা হয়, যে আমি অ্যাগ্রিও করছি আবার ডিসঅ্যাগ্রিও করছি। ওয়েল, ওয়ান্স এগেন এই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসেটা আলোচনা করা হয়েছে ক্লাস 4 আর 5-এর আন্ডারে আলোচনা করা হয়েছে, খুব ভালো মতো আমি ওখানে গুছিয়ে বলেছি। আপনি কি অ্যাগ্রি করবেন না ডিসঅ্যাগ্রি করবেন, নাকি পার্শিয়াল অ্যাগ্রি করবেন, বিস্তারিত আলোচনা করা হয়েছে, প্রয়োজনে দেখে আসবেন ক্লাসগুলো। তাহলে চলুন এই কোয়েশ্চেনের উপর আমরা প্ল্যানিংটা করে ফেলি। আমরা এই কোয়েশ্চেনের সঙ্গে আজকে ফুললি ডিসঅ্যাগ্রি করব, ঠিক আছে? আমরা পুরোপুরি ডিসঅ্যাগ্রি করে প্ল্যানটা করব। শুরু হলো আমাদের কাজ। এখন আমাকে আপনারা ফলো করুন ভালো করে। আমি এই কোয়েশ্চেনের সঙ্গে ডিসঅ্যাগ্রি করছি, তাহলে বুঝে নেই যে আমার আসলে কোন বিষয়টা প্রতিষ্ঠা করতে হবে বা এস্টাবলিশ করতে হবে। স্টুডেন্টরা এই জায়গাটা বোঝে না, তারা কোয়েশ্চেনের সঙ্গে অ্যাগ্রি করলো বা ডিসঅ্যাগ্রি করলো, কিন্তু আসলে কোন বিষয়টা তাকে প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়টা তারা কিন্তু ক্লিয়ার না বা বোঝে না, ভুল করে। এই জায়গাটাতে আমরা যখন ডিসঅ্যাগ্রি করছি কোয়েশ্চেনের সঙ্গে, আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে তাদেরকে
অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না, কারণ প্রশ্ন আমাদেরকে প্রপোজ করছে যে দেখো তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দিতে হবে, তাদের এইজকে রিগার্ড করা যাবে না, রিগার্ডলেস অফ এইজ রিগার্ড করা যাবে না, মানে বিবেচনা নেওয়া যাবে না। প্রশ্ন আমাদেরকে প্রপোজ করছে যে টিনেজার্সদেরকে কী দিতে হবে, অ্যাডাল্ট পানিশমেন্ট দিতে হবে। আমরা ডিসঅ্যাগ্রি মানে কি, আমরা বলবো না তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না, এইটাই হচ্ছে ডিসঅ্যাগ্রিমেন্ট আমার। আর অ্যাগ্রি মানে যদি অ্যাগ্রি করতাম সেক্ষেত্রে আমাকে প্রতিষ্ঠা করতে হতো হ্যাঁ তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দিতে হবে, তাদের এইজ বিবেচনায় না নিয়ে তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দিতে হবে, মানে পক্ষেই বলছি আমি। আর বিপক্ষে মানে এর বিপরীতে আমি অবস্থান নিচ্ছি যে তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না। এই বিষয়টাকে আমাদেরকে এস্টাবলিশ করা মানেই হচ্ছে ডিসঅ্যাগ্রিমেন্ট। এই বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল, এই জন্য বেশ কিছু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে আপনারা সলভ করে ফেলবেন, যাতে করে কোন বিষয়টা আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হচ্ছে, মানে কোন বিষয়টার সাথে আপনি অ্যাগ্রি করছেন বা ডিসঅ্যাগ্রি করছেন, ওই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা এখন যেহেতু আমরা ফুলি ডিসঅ্যাগ্রি করে লিখছি তাহলে পরিকল্পনাটা করে ফেলি। বল আমাদেরকে আমরা অলরেডি জেনেছি ক্লাস 4, 5 এবং 6-এর আন্ডারে জেনেছি একটা এসে লেখার ক্ষেত্রে আমাদেরকে শুরুতে কী করতে হয়, বডি পার্টের জন্য আমরা প্রথম সেন্টেন্সে যে কাজটা করি একটা মেন আইডিয়া নিয়ে আসি, রাইট? আমি কিন্তু বডি পার্টের প্ল্যানটা নিয়েই কথা বলছি, যে বিষয়টা আমার আগেই বলা উচিত ছিল ক্লাসের, বাট ওয়ান সেকেন্ড আবারও বলি। যদিও আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেছেন এই টার্মগুলো দেখে বুঝতে পারছেন যে আমরা আসলে বডি পার্ট নিয়ে কাজ করছি এবং বডি 1 লেখাও আছে, এটা কিন্তু ইন্ট্রোডাকশনের প্ল্যান না, কারণ সেই অংশে পরিকল্পনা দরকার হয় না, আমাদের বডি পার্টের পরিকল্পনাটা দরকার হয়। তাহলে আমরা বডি পার্ট 1-এ যেটা করি যে বডি পার্ট 1 বা বডি পার্ট 2-তে প্রথম সেন্টেন্সটা একেবারে ওপেনিং সেন্টেন্সটাই থাকে হচ্ছে মেইন আইডিয়া, এবং তারপর মেন আইডিয়াটাকে আমরা এক্সপ্লেন করি। তাহলে লক্ষ্য করেন আমাদেরকে এখানে মেন আইডিয়া মানে কি, মেন আইডিয়াটা আসলে আমাদের একটা যুক্তি লাগবে, যেহেতু আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি যে দেখো টিনেজার্সদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না, আমরা এই বিষয়টা কিন্তু প্রতিষ্ঠা করতে যাচ্ছি, তাহলে আপনাকে একটা যুক্তি দিতে হবে। আপনি যুক্তি ছাড়া এখানে যুদ্ধ করতে পারবেন না, যেহেতু এটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আছে, আপনাকে যুক্তি দিয়ে এখানে যুদ্ধ করতে হবে। তাহলে আপনি কী বলতে পারেন যে কেন তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না, যারা টিনেজার সিরিয়াস ক্রাইম করেছে কেন তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না। যেমন এখানে আমরা জাস্ট নিজেদেরকে একটু কোয়েশ্চেন করে একটু ব্রেন স্টর্ম করে ফেলবো। এক একজনের আইডিয়া এক এক রকম হবে। কেউ বলবে যে দেখো তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না কারণ এতে করে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, ওয়ান্ডারফুল, অ্যাকসেপ্টেবল আইডিয়া, নো প্রবলেম। কেউ বলবে যে না তাদের আসলে মানসিক এবং শারীরিক গঠন গ্রোথের ক্ষেত্রে প্রবলেম হবে যদি অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া হয়। অ্যাডাল্ট পানিশমেন্ট মানে কি, তাকে তো প্রিজনে পাঠানো হচ্ছে, রাইট? তাকে আপনি সরাসরি জেলখানায় পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা ছাড়াও আবার অনেকে বলবে তাদের সামাজিক জীবনে সোশ্যাল লাইফে প্রবলেম হবে, অ্যাকসেপ্টেবল আইডিয়া, কোনো প্রবলেম নাই। আপনাকে একটা বিষয় আমি বলতে চাই, আরও গুরুত্ব দিয়ে বলতে চাই। দেখুন আইএলসের এসের আইডিয়া এটা কিন্তু 1+1=2 না যে এর ফলাফল একই রকম হবে সবার ক্ষেত্রে, না। এখানে আইডিয়া এক একজন এক এক রকম হতে পারে। এই ব্যাপারে আপনি শতভাগ কনফিডেন্ট থাকুন যে আপনার আইডিয়া কখনো ভুল হবে না যদি সেটা রেলেভেন্ট হয় এবং লজিক্যাল হয়। এতটুকু অ্যাবিলিটিস আপনাকে থাকতে হবে, এতটুকু কিন্তু চিন্তা করার ক্ষমতা থাকতে হবে যে আমি যে প্রশ্নটা পড়লাম এই প্রশ্নটাকে অ্যাগ্রি করছি বা ডিসঅ্যাগ্রি করছি, এটাকে ডিসঅ্যাগ্রি প্রতিষ্ঠা করার জন্য আমার এই লজিকটা রেলেভেন্ট কিনা, এতটুকু যদি অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি আইএলসের জন্য রেডি না। সরি টু হার্ট ইউ ফিলিং বাই দ্য ওয়ে, আমি একটু হার্শ করেই বলছি যাতে করে আপনারা মানে আপনাদের প্রিপারেশনটা আরও বেশি শক্তপোক্ত হয়, আপনারা আরও সিরিয়াস হয়ে উঠুন, এটাই হলো আমার গোল। এনিওয়ে, তাহলে আমরা এখানে প্রতিষ্ঠা করছি যে তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া যাবে না। আমরা এই কোয়েশ্চেনের জন্য অনেকগুলো আইডিয়া নিয়েই কথা বলেছি, বাট আমরা আপাতত নিচ্ছি যে তাদেরকে অ্যাডাল্ট পানিশমেন্ট আমরা দিব না, কারণ এতে করে তাদের যেটা হবে সেটা হচ্ছে, লক্ষ্য করুন, দে উইল সাফার ফ্রম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেম। তাহলে এই কথাটাই আমরা কি করব, ওই যে প্ল্যান করেছি মেন আইডিয়ার ঘরে আমরা লিখে ফেলবো এই কথাটাই। এই জায়গাটাতে আমি এখানে লিখে নাই, এখানে আপনারা ছোট্ট করে লিখে ফেলবেন, জাস্ট আপনি আপনার মতো করে লিখুন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ প্রবলেম। পুরো সেন্টেন্স আপনাকে এখানে লেখার কিন্তু প্রয়োজন নাই, বিকজ ইউ ওন্ট হ্যাভ মাচ টাইম। আপনি এখানে শুধু প্ল্যান করছেন, এই জন্য শর্ট করে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ প্রবলেমটাই লিখছেন। এরপর হচ্ছে এখানে এক্সপ্লেনেশনের পার্টটা। ওয়ান্স এগেন যারা ক্লাস 4, 5 করেছেন তারা নিশ্চয়ই জানেন এক্সপ্লেনেশন বিষয়টা কি এবং কীভাবে করতে হয়, তারপর আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। এক্সপ্লেনেশন মানে হলো আপনি এখন দেখাবেন যে এই যে একটু আগে বলেছেন তাদের মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথের প্রবলেম হবে, কিভাবে হবে সেটা আপনি দেখাবেন। আপনি বলতে পারেন যে তাদেরকে যদি আসলে জেলে পাঠানো হয়, টিনেজার্স তারা অল্প বয়স্ক, 14, 15, 16 বছরের, কিন্তু তারা বলা যায় বাচ্চা বয়সের, ঠিক আছে? তো তাদেরকে যদি আমরা প্রিজনে পাঠাই কি হবে, অন্যান্য যারা ক্রিমিনাল আছে, অ্যাডাল্ট ক্রিমিনাল যারা আছে তাদেরকে অ্যাবিউজ করবে নানাভাবে, এবং এতে করে তাদের কি হবে, তাদের শারীরিক এবং মানসিক গঠনে কিন্তু সমস্যা হবে, তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় পড়ে যাবে, সাফার করবে, ক্রিটিক্যাল প্রবলেমগুলো তৈরি হবে।
ওই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এখানে অল্প করে শর্ট করে আলতো করে লিখে ফেলুন, এক্সপ্লেনেশন অংশে লিখে ফেলুন যে দে উইল বি অ্যাবিউজড বাই আদার ক্রিমিনালস বা অ্যাডাল্ট ক্রিমিনালস, যে কথাটা আমরা এখানে বলেছি। এখানে আমরা এক্সপ্লেনেশনে বলেছি যে জাস্ট এখানে আপনাকে দেখাতে হবে কীভাবে সেই কথাটা বলেছে, আর আমি আরেকটু ভেঙেই বললাম যে আপনি এক্সপ্লেনেশনে কী লিখবেন। তাহলে ওই কথাটাই ওয়ান সেকেন্ড এখানে আপনি আসলে একেবারে ভেঙেই কী বলতে যাচ্ছেন সেই কথাটাই একটা দুইটা ওয়ার্ডে লিখে ফেলবেন। তাহলে এখানে এক্সপ্লেনেশন পার্টে আপনি কী লিখছেন, আপনি এক্সপ্লেনেশন পার্টে লিখছেন যে দে উইল বি অ্যাবিউজড, তারা অ্যাবিউজড হবে বাই আদার ক্রিমিনালস। এরপর এক্সাম্পল, এখানে এক্সাম্পল হিসেবে আপনি নিয়ে আসতে পারেন ওয়ান সেকেন্ড, আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি কোন জায়গা থেকে এক্সাম্পল সোর্স করবেন। তো এখানে আপনি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দিতে পারেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনি জেলে ছিলেন এরপর আপনার সমস্যা হয়েছিল এরকম কথা বলছেন তারা। এটা আপনি বলতে পারেন ওয়ান অফ ইউর নেইবার্স who was sent to prison when he was a teenager for committing a certain type of serious crime or something like that, and after serving 4 or 5 years he was released, but he was seen to develop some sort of serious mental trauma or some other issues, mental issues বা প্রবলেম ছিল, সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল যেটা ডক্টররা পরে ডায়াগনোস করতে পারে। এই যে একটা এক্সাম্পল দিয়ে দিলেন, ওয়ান্ডারফুল, আপনার কাজ হয়ে গেছে এখানে। তাহলে এখানে এক্সাম্পলটা কি লিখবেন আপনি এখানে ছোট্ট করে লিখে ফেলুন যে ওয়ান অফ মাই নেইবার্স ওয়াজ সেন্ট টু প্রিজন, দ্যাটস ইট, দ্যাট উইল টেল ইউ। যখন আপনি লিখবেন তখন কিন্তু এই প্ল্যানটা আপনাকে বলবে যে আপনি কী লিখতে যাচ্ছেন। আপনার থট প্রসেস এখন অর্গানাইজড। এখন আপনি শুধু লেখার ক্ষেত্রে ফোকাস করবেন, আপনার গ্রামারের উপর ফোকাস করবেন, গ্রামারের কোয়ালিটি নিয়ে ফোকাস করবেন, ভোক্যাব কোয়ালিটি নিয়ে ফোকাস করবেন। দিস ইজ হাউ ইউ আর গোয়িং টু রাইট। এক্সট্রা আইডিয়া, আমরা যদি এখানে মেন আইডিয়া হিসেবে ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথের কথা নিই, আপনি আরেকটা যেহেতু আমরা বলেছি আগের ক্লাসে আলোচনা করেছে যে এক্সট্রা আইডিয়া দিতে পারবেন। এখানে হয়তো আপনি বলতে পারেন তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে, তাহলে দেয়ার এডুকেশন উইল বি রুইন্ড। এই আইডিয়াটা আপনি এখানে নিয়ে ফেললেন, পরে আপনি সেটাকে ফুল সেন্টেন্সে লিখবেন আপনার বডি পার্টে, একটু পরে আমরা সেখানে যাব, নো ওয়ারিজ। তাহলে বডি টুতে যথারীতি আপনি এখানে সেম কাজটাই করবেন। এই ক্ষেত্রে যেহেতু আমরা পুরোপুরি ডিসএগ্রি করছি, তার মানে আমাদেরকে আরেকটা ডিসএগ্রি পয়েন্ট নিয়ে আসতে হবে। আমরা এখানে লক্ষ্য করুন দুইটা আইডিয়া দিয়ে দেখিয়েছি, একটা দেখালাম তাদের মানসিক শারীরিক গ্রোথের প্রবলেম, এবং এক্সট্রা আইডিয়াতে বললাম শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা আইডিয়া নিয়ে আসতে পারে যে বলতে পারেন তারা প্রফেশনাল ক্রিমিনালে পরিণত হবে, অথবা তাদের সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হবে, যেটা নিয়ে আসতে পারেন। তাহলে এখানে আমরা মেন আইডিয়া হিসেবে নিয়ে আসতাম তাদের প্রফেশনাল জীবন ক্ষতিগ্রস্ত, তারা প্রফেশনাল ক্রিমিনালে পরিণত হতে পারে, এটা হচ্ছে আমাদের মেন আইডিয়া। তাহলে ছোট্ট করে লিখে ফেলুন টার্ন ইনটু প্রফেশনাল ক্রিমিনাল, ঠিক আছে, বা জাস্ট প্রফেশনাল ক্রিমিনাল এটা লিখলেও হবে। এক্সপ্লেন করবেন আপনি ব্যাপারটাকে একটু চিন্তা করেন লজিক্যালি, কীভাবে আসলে তার প্রফেশনাল ক্রিমিনাল হবে। যেহেতু তারা টিনেজার, তারা কিন্তু টিনেজাররা কিন্তু সহজে ইনফ্লুয়েসড হয়, তাই না? এটা আমরা জানি সবাই যে সহজে কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যায়। তো তারা যেহেতু আদার অ্যাডাল্ট ক্রিমিনালসদের সংস্পর্শে থাকবে একটা জেলে, যার ফলে তারা কী হবে, তারা ইনফ্লুয়েসড হয়ে তারা প্রফেশনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে ইনভলভ হতে পারে বা হবে, এইটাই কিন্তু খুব স্বাভাবিক। এই কথাটাকে আপনি নিয়ে আসছেন এক্সপ্লেন করে যে অন্যান্য ক্রিমিনালদের সংস্পর্শে থেকে তারা আসলে প্রফেশনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে ইনভলভ হবার সম্ভাবনা দেখা দিতে পারে তাদের মধ্যে যখন তারা রিলিজ হবে জেল থেকে। এক্সাম্পল দেখে নেব ওয়ান সেকেন্ড, আপনি হয়তো বা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নিয়ে আসতে পারেন, আর অথবা আপনি ডেটা বা স্ট্যাটিস্টিক্স থেকে নিয়ে আসতে পারেন, যেটা আমরা আগের ক্লাসে কথা বলেছি, ক্লাস 4, 5, 6 জুড়ে কথা হয়েছে এগুলো নিয়েই। এখানে যেমন আমরা হয়তো বা একটা ডেটা স্ট্যাটিস্টিক্স দেখাতে পারি যে ইউএসএ একটা গবেষণা হয়েছে, বা কোনো একটা জাস্ট আপনি ইউ মেনশন আ নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি, পার্টিকুলার রিজন অর সামথিং, ইউ ডোন্ট হ্যাভ টু বি ভেরি অ্যাকুরেট অ্যাবাউট ইট। আপনি জাস্ট লেটস সে বলে যে একটা গবেষণা হয়েছে ইউএসএতে, এবং সেখানে প্রিজন থেকে যে সমস্ত টিনেজার্সরা রিলিজ হয়েছে যাদের অ্যাডাল্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল, গবেষণায় দেখা গিয়েছে যে তাদের 40% বা 50% আসলে প্রফেশনাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে পরবর্তীতে ইনভলভ হয়েছে, এবং এর কারণ হিসেবে দেখা গেছে যে তারা আসলে যখন ইমপ্রিজন ছিল, যখন তারা তাদের টার্ম সার্ভ করছিল জেলখানাতে, তখনই তারা আসলে কী হয়েছে, ইনফ্লুয়েন্স হয়েছে বাই আদার প্রফেশনাল ক্রিমিনালস বা অ্যাডাল্ট ক্রিমিনালস। সো এখানে আপনি এক্সাম্পলটা দিয়ে দিলেন। তাহলে এখানে ছোট্ট করে লিখে ফেলুন, কী লিখবেন এখানে ছোট্ট করে ডেটা স্ট্যাটিস্টিক্স, এখানে আপনি বলতে পারেন যে রিসার্চ conducted in USA. That will tell you. আপনি যখন ফুলটা লিখবেন তখন কিন্তু এই শব্দগুলো বলে দেবে what you are about to write. এক্সট্রা আইডিয়াতে এখানে আমরা যেহেতু বলেছি তাদের প্রফেশনাল ক্রিমিনাল হবার সম্ভাবনা বেশি দেখাচ্ছে আইডিয়াতে, তাহলে এক্সট্রা আইডিয়াতে আমরা বলতে পারি তাদের সামাজিক জীবন ড্যামেজ হবে বা ব্যাহত হবে। তাহলে জাস্ট ছোট করে লিখে ফেলুন সোশ্যাল লাইফ will be damaged, right? Social life will be damaged. just ছোট করে লিখে ফেলুন, দ্যাটস ইট। এখানে কিন্তু ডিটেলস লেখার দরকার নাই, আবার বলছি এটা ডিটেলস লিখবেন না। আপনি বড়জোর 10 মিনিট, বাট এটা 7-8 মিনিটের মধ্যে হওয়াটাই বেটার, বা 5 মিনিট হতে পারলে আরও ভালো,
জাস্ট এখানে পরিকল্পনাটা লিখবেন। এতে করে যেটা হবে, যখন আপনি লিখবেন এসেটা, দেখবেন আপনি অফ টপিকে যাওয়ার ঝুঁকি থাকছে না আপনার। কারণ আমরা সময় লিখতে লিখতে কী হয়, টপিকটা আমাদের মনে নাই বা এতটা বেশি লিখাতে আমরা অ্যাবজর্ব হয়ে গেছি যে হঠাৎ আমি অফ টপিকে চলে গেছি, আমি জানিই না। এই ঝুঁকিটা কিন্তু এটা হবে না, কারণ ইউ অলরেডি হ্যাভ দ্য প্ল্যান, হ্যাঁ, অন ইউর ওয়ান হ্যান্ড। যার ফলে আপনি কিন্তু তখন আপনার আরেক হাত দিয়ে লেখাটা যখন লিখবেন সেটা কিন্তু অফ টপিকে যাবে না। এটা একটা বড় সেফটি প্ল্যানও বলা যেতে পারে। এই জন্য আমি পরিকল্পনার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে অনেক গুরুত্ব দিয়ে বলি। তারপরে দেখি স্টুডেন্ট এই পরিকল্পনা করে না, তারা ধারণা করে যে আচ্ছা একটা প্রশ্ন পড়ে তো আমি বুঝতেই পারছি, আমার মাথাতে তো রয়েছে আমি কী লিখবো। নো, ডোন্ট ডু ইট। তোমরা যারা ভিডিওটা দেখছো বা আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হ্যাঁ, আই এম টকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স ফ্রম দ্য লাস্ট 10-12 ইয়ার্স। এই বিষয়টা, পরিকল্পনাটা করতেই হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা শুধু আইএলস রাইটিংই না, আপনারা যদি যখন দেশের বাইরে পড়তে যাবেন দেখবেন ওরা সেটা যদি ক্রিয়েটিভ রাইটিং রিলেটেড সাবজেক্ট হয়, ক্রিয়েটিভ রাইটিং রিলেটেড না, ইভেন আপনাদের সব ধরনের সাবজেক্টে মোরলেস এই রাইটিং পার্টটা থাকবে, এবং দেখবেন তারা পরিকল্পনার উপর অনেক গুরুত্ব দেবে যে তোমরা আগে প্ল্যান করে নাও যে কী লিখতে যাচ্ছ। সো ওয়ান্স এগেন আমি আপনাদেরকে কর্ডিয়ালি এবং সিনসিয়ারলি রিকোয়েস্ট করবো পরিকল্পনাটা করে নেবেন। 5 থেকে 6 মিনিট স্পেন্ড করবেন এবং একটা হাই কোয়ালিটি রাইটিং আপনার জন্য লেখা এক্সিকিউট করা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে আমরা পরিকল্পনা করে ফেলেছি, তারপর আপনি লিখতে শুরু করবেন, দ্যাটস ইট। এখন আরেকটা কাজ করতে পারেন, ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড টেকনিক। একটু আগে যেটা বললাম যেটা হচ্ছে কমন টেকনিক, এটা হচ্ছে সেকেন্ড টেকনিক। এটাও অনেক আইএলটিএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাজে লাগে, আমি দেখেছি। আমি এই প্রক্রিয়াটা যখন এক্সপেরিমেন্ট করতে থাকি স্টুডেন্টদের সাথে, তো তারা আমাদেরকে ফিডব্যাক জানিয়েছে, অন্তত 90% স্টুডেন্ট বলেছে যে তার একটা ভালো ফলাফল পেয়েছে এই সেকেন্ড টেকনিক থেকে। সেই টেকনিকটা কি? সেটা হচ্ছে যে আপনি ঠিক এই যে মেইন আইডিয়া ওভাবে আবারও লিখবেন, একই কাজ করবেন, কিন্তু এখানে আর ইংরেজিতে না লিখে বাংলাতেই পুরো সেন্টেন্সটা লিখে ফেলবেন। আপনি কী বলতে চাচ্ছেন সেটাই পুরো সেন্টেন্সটাই লিখবেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু অর্ধেক সেন্টেন্স বা কয়েকটা শব্দের কথা বললাম না। যখন আপনি আপনার নিজের ভাষায় বাংলাতেই লিখবেন তাহলে পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন। এখানে এক্সপ্লেনেশন অংশে পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন, এক্সাম্পল অংশে পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন, এক্সট্রা আইডিয়া পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন। তাহলে যখন মূল এসেটা লিখবেন তখন কী করছেন, তখন শুধু আপনি ট্রান্সলেট করে ফেলছেন। এখন বলতে পারেন যে এটা করতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, এতে সময় ঠিক লাগবে, হয়তো আপনার 15 মিনিট সময় চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু লেখাটাও আপনার খুব বেশি টাইম লাগবে না, কারণ তখন আপনি একদমই ভাবছেন না। ইউ আর নট ওয়েস্টিং আ সেকেন্ড on thinking, because you have everything ready, you have everything prepared. আপনি শুধু সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছেন। এর থেকে দেখা যায় একটা 250 ওয়ার্ড বা 300 ওয়ার্ড একটা এসে লিখতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে তখন বড় জোর। এটা খুবই সেফ একটা ওয়ে, চমৎকার একটা ওয়ে। স্টুডেন্টদের আমি ভালো ফিডব্যাক পেয়েছি, আবারও বলছি 90% স্টুডেন্ট আমাকে দারুণ ফিডব্যাক দিয়েছে। আপনি এটা ট্রাই করতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন আমি আপনাদেরকে জাস্ট আরেকটা কোয়েশ্চেন নিয়ে একটা পরিকল্পনা করে দেখাবো, এরপরে আমাদের শেষ হয়ে যাবে আজকের ক্লাস। তাহলে চলুন, এখানে আমাদের হাতে একটা কোয়েশ্চেন আছে, তবে এই কোয়েশ্চেনটা পরিকল্পনা করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এখন পজ করবেন, পজ করে তারপর নিজেরা লিখবেন। আপনাদের কাগজে চট করে একটা সাদা কাগজ হলেই হবে, যে কোনো সাদা কাগজ, কাগজে না থাকলে ফোন বের করেন, ফোন বের করে সেখানে জাস্ট একটা জায়গাতে মেইন আইডিয়া এক্সপ্লেনেশন 2 বার করে লিখবেন। ওকে, দয়া করে কোনো রকম এক্সকিউজ দেখানোর চেষ্টা করবেন না। এবং এইটা আপনি প্ল্যান করবেন, আগে প্ল্যান করার পর আমার সঙ্গে ম্যাচ করবেন। আগেই কিন্তু এখন ভিডিও দেখবেন না, এখন পজ করুন, পজ করে 7 মিনিট 8 মিনিট সময় নিন, নিয়ে এই কোয়েশ্চেনের উপর আপনি আগে প্ল্যান করবেন, প্ল্যান করে আমার সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে আমি আপনাদেরকে সময় দিচ্ছি পজ করার জন্য, এরপর আমার সঙ্গে মিলিয়ে নিন। ওয়েল, আশা করি আপনারা পজ করেছেন। আমি ধরে নিচ্ছি যে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এখন আমার সঙ্গে ম্যাচ করুন। এখানে প্রশ্নটা হচ্ছে, সাম পিপল থিঙ্ক দ্যাট ইউনিভার্সিটি স্টুডেন্টস শুড স্টাডি হোয়াট এভার দে লাইক। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, বাই দ্য ওয়ে, একটা টাইপও হয়েছে, দে লাইক হবে। আদার্স বিলিভ দ্যাট দে শুড বি অ্যালাউড টু স্টাডি সাবজেক্টস দ্যাট উইল বি ইউজফুল ইন দ্য ফিউচার, such as those related to science and technology. Discuss both views and give your opinion. So it's a discuss both views and give your opinion essay. তাহলে আমরা প্ল্যান করবো। আমাদের প্রথম ভিউটা বলছে যে আসলে স্টুডেন্টদের পড়া উচিত ওই সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো তারা পছন্দ করে, হোয়াট এভার সাবজেক্ট দে লাইক। আর সেকেন্ড ভিউতে বলা হচ্ছে যে না, দেখো তাদেরকে আসলে এরকম সাবজেক্ট না পড়ে ওই সাবজেক্টগুলোই পড়া উচিত যেগুলো আসলে ভবিষ্যতে কার্যকারিতা, ইউজফুলনেস আছে, অর্থাৎ সায়েন্স এবং টেক রিলেটেড সাবজেক্ট পড়ার কথা বলা হয়েছে। এখন দুইটা ভিউ নিয়ে আমাদের লিখতে হবে। আমার প্রথম ভিউর জন্য যেহেতু আমাকে প্রতিষ্ঠা করতে হবে, ওয়ান সেকেন্ড, ডিসকাস বোথ ভিউ মানে এই না যে আসলে অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, এটাও এক ধরনের অ্যাগ্রি ডিসএগ্রি আছে, কারণ আমাকে একটা বিষয় প্রতিষ্ঠা করতে হবে। সবকটা এসের ক্ষেত্রেই ব্যাপারটা এমন, আমাকে একটা বিষয় প্রতিষ্ঠা করতে হচ্ছে। তাহলে এখানে আমি প্রতিষ্ঠা করব যে হ্যাঁ, স্টুডেন্টদের উচিত তারা যে সাবজেক্টটা পড়তে পছন্দ করে ওই সাবজেক্টটাই পড়া। এখন কেউ ধরা যাক
গানের সাবজেক্ট পড়তে চায়, এটাই তার ভালো লাগে, ভালোবাসে, তার নিজের চয়েস। এখন তাকে আমি জোর করে ইঞ্জিনিয়ারিং পড়াতে যদি তাকে ঠেলে দেই, পুশ করি, তাহলে কি হবে? লক্ষ্য করুন তো, চিন্তা করুন, এভাবে ভাবুন, তাহলে আপনার আইডিয়া চলে আসবে। তাহলে আমরা মেন আইডিয়াটা নিয়ে আসবো এখানে যে হ্যাঁ, স্টুডেন্টদের যে সাবজেক্ট পড়তে ভালো লাগে বা পড়তে তারা পছন্দ করে ওই সাবজেক্টই পড়া উচিত। কারণ এটা করলে যেটা হবে যে তারা তাদের একাডেমিক রেজাল্টটা কেমন হবে? খুব ভালো হবে। তাদের একাডেমিক স্কোর বলতে পারেন, একাডেমিক রেজাল্ট যেটাই বলতে পারেন। তাহলে আপনি দুইটা পদ্ধতি নিয়ে আসতে পারেন, পুরোটা বাংলায় লিখে ফেলতে পারেন কথাটা, অথবা শুধু ইংরেজিতে প্ল্যান করলে আপনি একটা দুইটা ওয়ার্ড লিখে ফেলুন যে একাডেমিক্যালি তারা ভালো রেজাল্ট সিকিউর করতে পারবে। এক্সপ্লেনেশন এখানে আপনি লিখে ফেলুন কেন তাদের একাডেমিক রেজাল্ট ভালো হবে, কারণ দে আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। এখন আপনি সারা জীবন চাইছেন মিউজিক নিয়ে পড়াশোনা করতে, বা ছবি আঁকা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, চারুকলা নিয়ে, আর্টস নিয়ে পড়তে চাইছেন, বা সামথিং লাইক দ্যাট। আপনি এটা আপনার প্যাশন, তাহলে কি হবে? আপনার কিন্তু রেজাল্ট এই জন্যই ভালো হচ্ছে। এই বিষয়টা ব্যাখ্যা করে বলছেন যে স্টুডেন্টদের তো প্যাশনই ছিল ওই সাবজেক্টটা বা ওইটা করার জন্য, যার ফলে সে এটা নিয়ে আসলে তার সর্বোচ্চ এফোর্ট দেবে, সে এটা নিয়ে গবেষণা করবে বেশি, এটা নিয়ে টাইম দেবে বেশি, এবং এভাবেই তার রেজাল্টটা তৈরি হবে ভালো। এই কথাটাই ভেঙে বলছেন এখানে এক্সপ্লেনেশন অংশে। তাহলে এখানে ছোট্ট করে লিখে ফেলুন যে দে আর দিস ইজ বিকজ দে আর প্যাশনেট অ্যাবাউট ইট। জাস্ট প্যাশন শব্দটা লিখলে হবে, আর বাংলাতে লিখলে পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন। এক্সাম্পল হিসেবে এখানে দেখাতে পারেন যে, এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখাতে পারেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অর কাজিনস হোয়াটসএভার। এখানে এক্সাম্পলের কেসে ওয়ান সেকেন্ড আইএলস আপনাদেরকে কমপ্লিটলি অ্যালাউ করে, ইভেন প্রশ্নের নিচেই লেখা থাকবে। এই যে আপনাদের একটু আগে প্রশ্ন দেখালাম না, এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, ইনফ্যাক্ট এখানে লেখাই থাকবে যে ইউ ক্যান গিভ এক্সাম্পল ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। এই জায়গাতে কথাটা লেখাই থাকবে। সো ফিল ফ্রি টু গিভ এক্সাম্পল ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে দিতে চেষ্টা করুন। ওয়েল, যেটা বলছিলাম, আমি ছিলাম কোথায় জানো? জাস্ট গিভ মি এ মোমেন্ট। আমি ছিলাম হচ্ছে এই জায়গাটাতে, এই কোয়েশ্চেনটা নিয়ে কাজ করছিলাম যে কেন তাদের ওই সাবজেক্টটি পড়তে দেওয়া উচিত যেটা তার পছন্দের। সেখানে আমরা আইডিয়াটা নিয়ে এসেছি কেন, কারণ সে ওই সাবজেক্ট পড়তে দেওয়া উচিত তাকে, বা পড়া উচিত তার, এতে করে তার একাডেমিক রেজাল্ট ভালো হবে। এবং এক্সপ্লেনেশন দেখিয়েছে যে কারণ সে প্যাশনেট হবে পড়ার সময়। এবং এক্সাম্পল হিসেবে দেখালাম এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখাচ্ছি একটা, যে ওয়ান অফ মাই কাজিন, যাকে আসলে জোর করে কী করা হলো, সায়েন্স বা অন্য একটা সাবজেক্ট রিলেটেড মানে পড়তে বলা হলো, এবং এতে করে দেখা গেলো সে এটা তার আসলে ভালো করেনি। আলটিমেটলি সে ড্রপ আউট করে আবার ওই তার পছন্দের সাবজেক্টেই ফিরে আসে। এতে করে আসলে তার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত এবং ভালো রেজাল্ট সে তখন করতে পারেনি। আপনি জাস্ট এই আইডিয়াটি দিলে, এবং পরবর্তী দেখা গেলো যে সাবজেক্টটা সে পড়তে চেয়েছে, আপনি সেখানে প্রয়োজন লিখুন যে সে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চেয়েছে, এবং দেখা গেল যে মিউজিকে সে সেরা হয়ে উঠেছিল তার ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে, সে রেজাল্টটাই করেছিল। এবং কোনো এক্সট্রা আইডিয়া থাকলে সেটাও লিখে ফেলুন। এখানে যাচ্ছি বডি টুতে সেম কাজ করবেন। এখানে আমরা প্রতিষ্ঠা করব কি, প্রতিষ্ঠা করব যে না, যার যে সাবজেক্ট পড়তে ইচ্ছা ওই সাবজেক্টে পড়া যাবে না, রাদার ওই সাবজেক্টগুলো পড়তে হবে যে সাবজেক্টগুলো ভবিষ্যতে কাজে লাগবে, এবং বিশেষ করে টেক এবং সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়া উচিত। তো আমাদেরকে তাহলে এখন যুক্তি দিতে হবে, প্রতিষ্ঠা করবো যেহেতু পয়েন্টটা, তারা এখানে যুক্তিটা কি? আমরা তখন বলছি হ্যাঁ, সায়েন্স বা টেক রিলেটেড সাবজেক্টে পড়া উচিত, কারণ এতে করে তার ক্যারিয়ার অপরচুনিটি বেশি। এই কথাটা আমরা বলবো। তাহলে আমাদের এখানে আইডিয়াটা ইংরেজিতে লিখলে লিখে ফেলুন ক্যারিয়ার অপরচুনিটি, আর বাংলাতে লিখলে পুরোটা কথাই লিখে ফেলুন যে স্টুডেন্টদেরকে আসলে টেক বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়া উচিত, কারণ এতে করে তার ক্যারিয়ার অপরচুনিটি বেশি থাকছে। বাংলাতে লিখে ফেলতে পারেন পুরোটুকু। এক্সপ্লেন করুন কেন ক্যারিয়ার অপরচুনিটি বেশি। আমরা অল নো দ্যাট যে পুরো পৃথিবী জুড়েই চাকরির যে ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোর আসলে অন্তত বলা যায় 80% আসে হচ্ছে টেক বা সায়েন্স রিলেটেড। আপনি যেই কোনো ইন্ডাস্ট্রিতেই যান না কেন, ব্যাংকিং থেকে শুরু করে গার্মেন্টস, হোয়াটসএভার, যেখানেই যান না কেন, সায়েন্সের কিন্তু আধিপত্যটা বেশি, মানে সায়েন্স রিলেটেড যে চাকরির ক্ষেত্রটা সেখানে বেশি পরিমাণে বেশি। হয়তো বা একটা অর্গানাইজেশনে আমরা এভাবে আপনি কম্পারিজন আনতে পারেন, একটা অর্গানাইজেশনে হয়তো বা একজন অ্যাকাউন্টেন্ট লাগে, কিন্তু ওই অর্গানাইজেশনেই জাস্ট আপনি লেটস আপনি হয়তো বা একটা কম্পিউটার বা একটা টেক ফার্মের কথা বলতে পারেন। টেক ফার্মে হতে হবে এমন কিছু না, আপনি সেটা একটা গার্মেন্ট ট্রেডেরও হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। জাস্ট আপনি এটাকে জেনারেলাইজ করে পয়েন্টটাকে নিয়ে আসেন। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, একেবারে এক্স্যাক্টলি হুবহু ওরকমই হতে হবে তা না। আপনি জেনারেলাইজ করে পয়েন্টটাকে নিয়ে আসেন যে দেখা যায় একটা প্রতিষ্ঠানে একজন অ্যাকাউন্টেন্ট হলেই হয়, কিন্তু সেখানে হয়তো বা টেক রিলেটেড মানে কেউ একজন অ্যানালিস্ট থাকছে, কেউ একজন ডেভেলপার থাকছে ওয়েবসাইটের, কেউ একজন এই সায়েন্সের এই কাজ করছে, ওইটা করছে, কেউ গবেষণা করছে, ইটসেট্রা ইটসেট্রা। ঠিক আছে, এটা আই এম লিভিং ইট আপ টু ইউ, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা বুঝতে পারলেই হলো। ঠিক আছে, গুছিয়ে জাস্ট নিয়ে আসেন। তাহলে এখানে মেন আইডিয়াতে আমরা লিখলাম ক্যারিয়ার অপরচুনিটি বেশি, এক্সপ্লেন করলাম কেন বেশি, কারণ মেজরিটি অফ কেসে দেখা যায় কি চাকরির সোর্সগুলো তৈরি হচ্ছে সায়েন্স বা টেক রিলেটেড আইডিয়া বা সোর্সকে কেন্দ্র করেই, এবং প্রয়োজনে আমরা ওখানে একটা কম্প্যারিজনও দেখাতে পারি, যেটা আপনি আইডিয়ার মধ্যে ছোট্ট করে নিয়ে ফেলতে পারেন। যে ওই যে অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য কম্প্যারিজন যেটা আমি এনেছি সেটা আপনি আনতে পারেন।
এক্সাম্পল এখানে আপনি ডেটা বা স্ট্যাটিস্টিক্স করে দিতে পারেন অথবা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আনতে পারেন। এক্সাম্পল আপনি দিতে পারেন যে গবেষণায় দেখা গেছে যে সারা বিশ্বের চাকরিগুলোর আসলে এত ভাগই আসে হলো সায়েন্স বা টেক রিলেটেড এরিয়া থেকে, অথবা আপনি সেখানে নিজের এক্সাম্পল বা নিজের কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে, যেটা একটু আগেই বললাম, সেভাবে আপনি দিতে পারেন। নো প্রবলেম অ্যাবাউট ইট। কোনো এক্সট্রা আইডিয়া দিতে চাইলে দিতে পারেন, নো ওয়ারিজ অ্যাবাউট ইট। সর্বশেষ কোয়েশ্চেনটা এটাও আপনারা এখন পজ করবেন, পজ করে আমার সঙ্গে মিলিয়ে নেবেন। সো পজ করার জন্য সময় দিচ্ছি। ওয়েল, আশা করি আপনাদের পড়া হয়েছে, এখন আমার সঙ্গে মিলিয়ে নিন। কোয়েশ্চেনটা বলছে, ইন মেনি কান্ট্রিজ পিপল আর মুভিং অ্যাওয়ে ফ্রম রুরাল এরিয়াস অ্যান্ড টুয়ার্ডস আরবান এরিয়াস। তারা রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াসের দিকে মুভ করছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ? এর কারণটা চেয়েছে আমাদের কাছে। হোয়াট প্রবলেমস ক্যান দিস কজ? এর ফলে কী প্রবলেম হতে পারে, মানে এফেক্ট চেয়েছে। অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমরা ভুল বুঝে ফেলবো যে কজ মানে আবার ধরে নেবো কারণটাই চেয়েছে, হয়তো না। এই কজটা এখানে ভার্ব, এটার অর্থটা দাঁড়াচ্ছে যে এর ফলে সে কী প্রবলেম তৈরি করে, কজ করে। তাহলে আমাদের চেয়েছে কারণ এবং এফেক্ট চেয়েছে। মেন আইডিয়া এভাবে আপনি যথারীতি লিখে ফেলেন, আমার সঙ্গে মিলিয়ে নিন। এখানে ওয়ান সেকেন্ড আপনার আমার আইডিয়া একরকম হবে তা কিন্তু আমি বলছি না, বাট একটু ম্যাচ করে নিন যাতে করে আপনাদের আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হয়। তাহলে আমরা এখানে আইডিয়া হিসেবে দেখাতে পারি যে কেন মানুষজন গ্রাম থেকে শহরমুখী হচ্ছে বা শহরে যাচ্ছে। ক্লিয়ার কাট মেন আইডিয়া দিতে পারি এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য, রাইট? এমপ্লয়মেন্ট অপরচুনিটি। তো আপনি এখানে মেন আইডিয়াটা লিখলেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আর বাংলা লিখে ফেলুন যে এভাবেই সরাসরি সেন্টেন্সটাকে লিখে ফেলুন যে দেখা যাচ্ছে যে আ গ্রোয়িং নাম্বার অফ পিপল, ঠিক আছে? যদিও কিছু ইংরেজি মানে ফ্রেজকে বাংলা করে খুব ডিফিকাল্ট। গ্রোয়িং নাম্বার অফ পিপল, বর্ধমান জনসংখ্যা এরকম হয় আর কি। এনিওয়ে, যে বর্ধিত জনসংখ্যা বা মানে অনেক মানুষ এখন গ্রাম থেকে শহরে যাচ্ছে, কারণ শহরে চাকরির অপরচুনিটি বা ক্যারিয়ার অপরচুনিটি বেশি। বাংলাতেই লিখে ফেলেন পুরোটা, কোনো সমস্যা নেই। আর ইংরেজিতে হলে জাস্ট দুইটা শব্দ লিখলে হবে, ক্যারিয়ার অপরচুনিটি। এক্সপ্লেন করুন ব্যাপারটাকে। এক্সপ্লেন করবো তখন আমরা বলবো যে শহরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বেশিরভাগ অফিস, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট, এই অফিসগুলো আসলে হেডকোয়ার্টার থেকে শুরু করে বেশিরভাগ ব্রাঞ্চ অফিস ইত্যাদি এগুলো থাকে কোথায়? একটা গ্রামের চেয়ে শহরেই থাকে। এই যে ব্যাখ্যা করে বোঝালাম, এবং যার ফলে কি হয়, শহরের জব অপরচুনিটি বা ক্যারিয়ার অপরচুনিটি এই কারণে বেশি তৈরি হয়। এক্সাম্পল আপনি এখানে দেখাতে পারেন, গবেষণায় দেখা গেছে যে আপনি যে সেখানে এভাবে বলতে পারেন যে বাংলাদেশে একটা গবেষণা হয়েছে যে সবকটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বা প্রাইভেট অর্গানাইজেশনস বা কোম্পানিজগুলোর 90% হেডকোয়ার্টার এবং অন্যান্য অফিস হচ্ছে এর ক্যাপিটাল সিটি ঢাকাতে। লিখুন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম অ্যাট অল। এক্সট্রা আইডিয়া আপনি এছাড়া এখানে দিয়েছেন ক্যারিয়ার অপরচুনিটি, এক্সট্রা আইডিয়া হিসেবে লিখে ফেলুন একটা আইডিয়া। সেটা হতে পারে যে বেটার এডুকেশনের জন্য আবার মানুষজন শহরমুখী হচ্ছে বা শহরে যাচ্ছে, বেটার এডুকেশন। তাহলে মেন আইডিয়াতে ছোট্ট করে লিখলেন, ক্যারিয়ার অপরচুনিটি এক্সপ্লেন করলেন, ইংরেজিতে লিখলে এক্সপ্লেনেশন, যে ওখানে বলছেন যে বেশিরভাগ কোম্পানি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, জাস্ট এই শব্দগুলোই, নন গভর্নমেন্ট, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট companies have their offices, branches and headquarters in the city areas or in the cities. Done. আর বাংলাতে লিখলে পুরোটা কথা আপনি বাংলাতে লিখবেন, যেভাবে আমি একটু আগে বললাম। এক্সাম্পল হিসেবে ওয়ান সেকেন্ড ডেটা স্ট্যাটিস্টিক্স ইউজ করুন। জাস্ট কথাটাই লিখুন যে গবেষণায় দেখা গেছে যে ঢাকার, জাস্ট এই শব্দটা লিখলেই হবে যে ঢাকা ইন এ রিসার্চ দ্যাট উইল টেল ইউ। ওয়ান সেকেন্ড লেখার সময় আপনাকে বলে দেবে যে আসলে কী বলতে চাচ্ছেন। এক্সট্রা আইডিয়া জাস্ট এখানে ছোট্ট করে লিখে ফেলুন, শিক্ষার জন্য, ফর বেটার এডুকেশন। অনেক মানুষই কী হচ্ছে, তাহলে এখানে আইডিয়াটা কী হচ্ছে আপনার, শুধু বেটার এডুকেশন। আর বাংলাতে লিখলে পুরোটা সেন্টেন্স লিখে ফেলুন যে বেটার এডুকেশনের জন্য আসলে অনেক মানুষ কী হচ্ছে, শহরমুখী হচ্ছে। দে আর গোয়িং টুয়ার্ডস সিটি সো দ্যাট দে ক্যান অ্যাভেইল বেটার এডুকেশন, রাইট? সো এই কথাটা আপনি বাংলাতে লিখে ফেলুন, পরে ট্রান্সলেট করে ফেলবেন। এখন আসি এফেক্ট। এর ফলে কী হচ্ছে, স্ট্রেইট আহেড আমরা আইডিয়াতে চলে যাবো। মেন আইডিয়া কী হবে এর ফলে, আমরা সহজ করে বুঝতে পারি। এর যখন গ্রাম থেকে বেশি সংখ্যক মানুষ শহরমুখী কোনো শহরের দিকে ধাবিত হয়, অর্থাৎ শহরে বেশি মানুষ বাস করে, সেটা কী করে, এটা আমাদের ডাউনগ্রেড করে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কোয়ালিটি। তাহলে আপনার শব্দটা কী হবে, ডাউনগ্রেড আওয়ার লিভিং স্ট্যান্ডার্ড, বা ডাউনগ্রেড করে লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কোয়ালিটি। এটা আপনার আইডিয়া। আর বাংলাতে লিখে ফেলুন যে এর ফলে when a growing number of people move out to a city from rural area, it certainly causes degradation in living standard or living quality, life quality, যেভাবে নিয়ে আসেন আপনি। সো এখানে আপনি নিয়ে আসতে পারেন ওই কথাটাকে বাংলাতে, আমি ইংরেজিতে বলে ফেলেছি বাই দ্য ওয়ে, ওই কথাটাকে আপনি বাংলাতে বলবেন আর কি। এক্সপ্লেনেশন, এখানে ব্যাখ্যা করুন কীভাবে এটা লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং কোয়ালিটিকে, লাইফের কোয়ালিটিকে আসলে ডিগ্রেড করছে বা ডাউনগ্রেড করছে। এখানে আপনি ব্যাখ্যা করে বোঝান যে যখন একটা শহরে তার পরিকল্পনার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ থাকে, সেখানে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে পানির প্রবলেম থেকে শুরু করে এয়ার কোয়ালিটি পর্যন্ত কি হয়ে যায়, পলিউট হয়ে যায়। এই ব্যাপারটাই ব্যাখ্যা করে বলছেন। ওই যে আপনি লিভিং স্ট্যান্ডার্ড দেখাচ্ছেন ডাউনগ্রেড করেছে,
বা ডিগ্রেড করেছে এই বিষয়টাকেই ব্যাখ্যা করে বোঝাচ্ছেন এখানে। এক্সাম্পল হিসেবে দেখান, চমৎকার এক্সাম্পল আমাদের ঢাকা সিটির কথাই বলতে পারেন, যে গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে ডেন্সলি পপুলেটেড সিটি হচ্ছে ঢাকা, এবং ঢাকা সিটির শহরের লিভিং স্ট্যান্ডার্ডের মানদণ্ডে হচ্ছে বর্তমানে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়, সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর। আপনি এই বিষয়টাকে নিয়ে আসতে পারেন, সিম্পল অ্যাজ দ্যাট। এখন অনেকে প্রশ্ন করবেন, আমি তো জানি না এটা সেকেন্ড, থার্ড নাকি ফার্স্ট। ডাজন্ট ম্যাটার, আজ ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফ্যাকচুয়াল ইনফরমেশন, অল দে কেয়ার অ্যাবাউট the way you write. In other words, they care about your language skill, not general knowledge at all. But এর মানে না যে অবভিয়াস কথাগুলোকে আমরা ফলসিফাই করে ফেলবো। এখন ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, এখন ওকে স্যার তো বলেছেন যে এটাকে মেকআপ করা যায়, বানিয়ে লেখা যায়, তাহলে এটার ক্যাপিটাল আমি কলকাতা বানিয়ে দিলাম, না তা করা যাবে না, কারণ এটা অবভিয়াস ইনফো, এটাকে আপনি কেন মেকআপ করবেন? এভরিওয়ান নোজ দ্যাট। বাট হ্যাঁ, ডেটা স্ট্যাটিস্টিক্স ইউ ক্যান ডু আ লিটল বিট অফ চেঞ্জ ফ্রম হিয়ার টু দেয়ার, ওখানে সেটা করা যাবে। তাহলে এখানে এক্সট্রা আইডিয়া আমরা দিতে পারেন যে ওখানে আমরা দেখেছি লিভিং স্ট্যান্ডার্ড ডিগ্রেড করে, এখানে এক্সট্রা আইডিয়া হিসেবে আপনি নিয়ে আসতে পারেন এতে করে ক্রাইম রেট বেড়ে যায়, এটা একটা প্রবলেম নিয়ে আসলেন। ওই যে বলেছে যে এটা কী কজ করে, কী প্রবলেম কজ করে, আপনি বলতে পারেন ক্রাইম রেট বেড়ে যায়। এখানে আর এক্সট্রা আইডিয়ার জন্য ওয়ান সেকেন্ড এক্সপ্লেন করার দরকার নেই, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি, ক্লাস 4, 5, 6-এ খুব ভালো মতো আলোচনা করেছে বিষয়গুলো। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। শেষ হয়ে গেছে আমাদের আজকের ক্লাস। সবার জন্য শুভকামনা আবারও জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, আইএলটিএস ক্যান্ডিডেটরা সবাই সুস্থ থাকবে এবং সবাই তাদের কাঙ্ক্ষিত স্কোর সিকিউর করুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।